হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। সবাইকে ওয়েলকাম জানাই আমাদের এই চ্যানেলে, আমাদের এই ক্লাসে। আমি দেবিনা ব্যানার্জি তোমাদের জন্য আজকে বিশেষ ক্লাস নিয়ে এসেছি। তোমাদের সামনেই WBSSC স্কুল সার্ভিসের যে গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম রয়েছে, সেখানে তোমরা একটা নতুন সিলেবাস পেয়েছো। রিসেন্টলি একটা সিলেবাস পাবলিশ হয়েছে। তো সেই সিলেবাসে তোমরা দেখতে পেয়েছো এই জাতীয় শিক্ষানীতি, মানে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি, যেটা 2020 সালে হয়েছিল। তো সেটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আজকে আমি সেই বিষয়ের উপরেই ক্লাস করাবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে তোমরা এটাকে প্রিপেয়ার করবে, সেটা পুরোটা আজকের এই ক্লাসে আমি বুঝিয়ে দেবো। এবং এটা দেখার পর আমার মনে হয় না তোমাদের কোনো ডাউট থাকবে, তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা নিজেরাই নিজেদের কোশ্চেন তৈরি করতে পারবে। আর একটা কথা, এই ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে? তো তার জন্য তার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সেই থাকছে, সেখানে তোমরা জয়েন করে যাবে এবং ডিটেলসে পেয়ে যাবে। আর একটা কথা, যদি কেউ এই মুহূর্তে মানে শেষ মুহূর্তে যদি এসএসসির সিডির জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই ব্লেজিং একাডেমিতে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার সবকিছু দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে নাও। ঠিক আছে? কারণ তোমাদের এরপরে প্রশ্ন আসবে যে পরীক্ষা কবে হবে। পরীক্ষাটা দেখো জানুয়ারি মাসে আপাতত হচ্ছে না, যতটুকু মনে হচ্ছে, কারণ জানুয়ারি মাস পড়েও গেছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন দেয়নি। তো হাতে এখনো হয়তো আরো 1.5 মাস 2 মাস সময় পাবে তোমরা। তো এই মুহূর্তে ভালো করে প্রিপারেশন নিতে হবে, ভালো করে নিজেকে প্রস্তুত করতে হবে। আর নতুন একটা সাবজেক্ট এখানে ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে জিআই রিজনিং, যেটা গ্রুপ সি গ্রুপ তে ছিল না। তোমাদের কাছে নতুন নয়, কিন্তু এটা আগে ছিল না, এবার রিসেন্টলি অ্যাড হয়েছে। তো তোমাদেরকে কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে এবং এই বছর কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হতে চলেছে। আর একটা কথা, ডাব্লিউবি নয়, এসএসসি যেটা স্টাফ সিলেকশন কমিশন, এবছরে কিন্তু এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। সিজিএল, সিএইচএসএল, এমটিএ সমস্ত কিছুর কিন্তু এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। অবশ্যই সেটা দেখে নাও। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখান থেকে তোমরা সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো শুরু করে দেবো আজকের ক্লাস। জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি এটা কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। 2020 সালে এটা নতুন ভাবে হয়েছে। আগে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু এখন বেসিক্যালি যেটা হয়েছে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিই। সেটা কি হয়েছে বলতো? আমাদের এখন হয়েছে, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 5+3+3+2। ঠিক আছে? এইরকম সিস্টেম এসেছে। মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখন উচ্চ মাধ্যমিক কিন্তু সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। মানে 11-এ 2টো সেমিস্টার, 12-এ 2টো সেমিস্টার। তার মধ্যে আবার সেমিস্টারেরও ভাগ রয়েছে। ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ। 12-এ উঠেও তাই, ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ হচ্ছে। সো এইভাবে স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে যাতে তারা খুব বেস ক্লিয়ার করে তারা পড়াশোনা করতে পারে। সেমিস্টার এবং সিলেবাস অত্যন্ত ভালো, যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে তৈরি হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা। তবে এটা তোমাদের সিলেবাসের মধ্যে নয়, এটা আমার ব্যক্তিগত মত। তো এই সিস্টেমে আমাদের হচ্ছে। তো এবার হচ্ছে এটাকে যে মানে ফেজে ভাঙা হয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর চট করে এটার কন্টেন্ট একটু দেখাই। এখানে কন্টেন্টটা কি আছে দেখো। প্রারম্ভিক শৈশব যত্ন শিক্ষা, শিক্ষার ভিত গঠন, বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যার ধারণা, ড্রপ আউটের হার কম করা, সর্বস্তরে শিক্ষার সার্বজনীন বিস্তার ঘটানো। ড্রপ আউট বলতে কি বোঝায়? যে এই যে স্কুল, মানে স্কুলে স্টুডেন্ট ভর্তি আছে কিন্তু স্কুল আসে না। ঠিক আছে? বাড়িতে কাজ করছে, মেয়েরা ঘর সামলাচ্ছে, বা ছেলেরা দোকানে কাজ করছে, কিন্তু স্কুলের নাম আছে। কিছুদিন পর তাদেরকে ড্রপ আউট করে দেওয়া হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। কিন্তু এই ড্রপ আউটটা কমাতে হবে। তার জন্য আমাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়। এই মিড ডে মিল কর্মসূচি, তারপরে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মধ্যেই রয়েছে সমস্ত কিছু, কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, এগুলো কিন্তু সেই জন্যই কিন্তু করা হয়েছে, যাতে স্টুডেন্টরা স্কুলমুখী হয়, বিদ্যালয়মুখী হয়, এইসবের জন্য কিন্তু করা হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো এখানে বলা হয়েছে। শিশুদের পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি, শিক্ষা সার্বভৌম, সমন্বিত, আনন্দদায়ক ও আকর্ষণীয় হওয়া উচিত। এই উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কি কি ইনিশিয়েটিভ রয়েছে?
কন্টেন্টের মধ্যে কি রয়েছে, পিডিএফটার মধ্যে কন্টেন্ট আমি বলছি যে গুণগত মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ভারতবর্ষের উচ্চতর শিক্ষা ব্যবস্থার জন্য এক নতুন ও ভবিষ্যৎমুখী দৃষ্টিকোণ। আচ্ছা, আমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু এখন সিস্টেমটা পাল্টে গেছে। আমাদের আগে গ্র্যাজুয়েশন ছিল 3rd ইয়ার, মানে 3টে ইয়ারে গ্র্যাজুয়েশন, বাট এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। এখন কি করা হয়েছে, এখন 4th ইয়ার করে দেওয়া হয়েছে। এবং আরো একটা সুবিধা করা হয়েছে, তুমি চাইলে 1 বছর পরে তুমি কলেজ শেষ করতে পারো, তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। এই 1 বছর করে ছেড়ে দিলে তুমি সার্টিফিকেট কোর্স, 2 বছর করলে তোমার ডিপ্লোমা কোর্স, 3 বছর করলে তোমার অনার্স, 4 বছর করলে তোমার পিএইচডি। ঠিক আছে, সো এরকম সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আগে কিন্তু তোমাকে যদি কলেজে ভর্তি করতে হতো বা তুমি যদি ভর্তি হতে, তাহলে সেক্ষেত্রে তোমাকে 3 বছর না হলে কোনোভাবে তুমি গ্র্যাজুয়েট হয়ে না, বাট এখন সেটা তুমি করতে পারবে, নিয়ম হয়েছে নতুন শিক্ষানীতিতে। তো ভালো কথা। সো অনেক জায়গায় অনেক রকম ফেসিলিটি রয়েছে। আমার কোথাও ডিপ্লোমা সার্টিফিকেট লাগছে, কোথাও সার্টিফিকেট লাগছে, কোথাও গ্রাজুয়েশন লাগছে, আমি সব জায়গায় সবকিছু শো করতে পারবো, খুব ভালো সুবিধা। ঠিক আছে, আচ্ছা, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও সমন্বয় সাধন সম্পূর্ণ বহু বিষয়ক শিক্ষার অভিমুখে এই বিষয়গুলো রয়েছে। শিক্ষক শিক্ষা, আচ্ছা, অন্যান্য বিশেষ ক্ষেত্রে জোর দেওয়া, কি ক্ষেত্র, পেশামূলক। একটা ভালো কথা বলি, আমাদের এখন স্কিল ডেভেলপমেন্ট ওপরে কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকটা স্কুলে স্কিলিং এর কিছু না কিছু কোর্স থাকছে। ঠিক আছে, কম্পিউটার থাকছে, কম্পিউটারের সাথে সাথে সেখানে জাভাস্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ, তারপরে পাওয়ার পয়েন্ট, সমস্ত কিছু কাজ কিন্তু এখন স্কুলে শেখানো হয়। আগে কিন্তু এগুলো ছিল না সুবিধা, সমস্ত স্কুলে কিন্তু কম্পিউটার ছিল না, এখন কিন্তু সমস্ত স্কুলে মোটামুটি কম্পিউটার চলে এসছে। এবং বিভিন্ন স্কুলে তো এখন ডিজিটালাইজেশনের পড়ানো হচ্ছে, ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়ানো হচ্ছে, অনেক কিছু সুবিধা কিন্তু আনা হচ্ছে। বয়স্ক শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষণ, এই যে বয়স্ক শিক্ষা, আমাদের বয়স্ক শিক্ষা অভিযান, যারা বয়স্ক যারা এখন শিক্ষিত হতে পারে তাদের জন্য কিন্তু আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে কিন্তু বয়স্ক শিক্ষাদের জন্য ব্যবস্থা রয়েছে। এই কনসেপ্টটা কেরালাতে ফার্স্ট এপিজে আব্দুল কালাম এনেছিলেন, যে কেরালা রাজ্যে একটা মানুষও কিন্তু অশিক্ষিত থাকবে না, এবং প্রত্যেকটা বাড়িতে একজন না একজনকে কিন্তু ডিজিটালাইজেশন বা ডিজিটাল শিক্ষা নিতেই হবে, এরকম একটা ইনিশিয়েটিভ তিনি এনেছিলেন কেরালাতে ফার্স্ট। এবং এই যে ডিজিটালাইজেশন পড়াশোনা মানে কি, কেউ ধরো বাড়িতে কাজ করছে, বিশেষ করে ঘরের বউ যারা রয়েছে, হাউস ওয়াইফ, বাড়ির বাইরে যেতে পারেন না কাজের কারণে, বা অফিসে কাজ করছেন। ঠিক আছে, এবার অফিসে কাজ করা মানে সে তো অশিক্ষিত না, সে অবশ্যই শিক্ষিত, কিন্তু বাবা কেউ বয়স্ক মানুষ বাইরে যেতে পারছে না, তো তাদের জন্য কিন্তু ডিজিটাল শিক্ষা, এবং এই কনসেপ্টটা কেরলে প্রথমে আনা হয়েছিল। ওকে, তারপরে কি, ভারতীয় ভাষাসমূহ, কলা ও সংস্কৃতির সংবর্ধনা, প্রযুক্তিবিদ্যার ব্যবহার ও একীকরণ, অনলাইন ও ডিজিটাল শিক্ষা, প্রযুক্তিবিদ্যার যথার্থ প্রয়োগ সুনিশ্চিত করা। দেখো, 2020 সালের নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা অনলাইন পড়াশোনার উপরে কিন্তু জোর দিচ্ছি। এখন কিন্তু সব জায়গায়, এই যে আজকে তোমরা ভিডিওটা দেখছো, এটাও কিন্তু অনলাইনে, বাড়িতে বসে চট করে ফোন অন করলে ফ্রিতে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারলে, অনলাইনে পড়াশোনা করতে পারলে। আজ তোমার মনে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমার তো বাড়ির কাজ রয়েছে, বা আমি একটা জায়গায় কাজ করি, চাকরি করি, আমার তো যাওয়া সম্ভব নয় প্রত্যেকদিন, আমি বাড়িতে বসে ক্লাস করব অনলাইন, বাস হয়ে গেল। রেকর্ডিং এর ব্যবস্থা রয়েছে আমাদের এখানে ব্লেজিং একাডেমি। ওকে, আর অর্থায়ন, সকলের জন্য সাশ্রয়ী গুণগত মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন, এগুলো রয়েছে। অ্যাব্রিভিয়েশন, আচ্ছা, অ্যাব্রিভিয়েশন যেটা চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ওই শর্ট ফর্ম, ধরো রম বা র্যামের ফুল ফর্ম কি, ঠিক আছে, বা ধরো সিপিইউ এর ফুল ফর্ম কি, এই সব জিনিসগুলো আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। আচ্ছা, এটা ভূমিকা। এবার দেখো বিগত নীতি, পাস্ট কি বলছে, বিগত শিক্ষানীতিতে মুখ্যত শিক্ষার সমান অধিকার ও সকলের কাছে পৌঁছানোর চেষ্টা উপর জোর দেওয়া হয়েছিল। মাইন্ড ইট, 1986 সালে জাতীয় শিক্ষানীতি, প্রথম 1986 সালে জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে, যা 1992 সালে এনপিই 1986/92। এই যে জাতীয় শিক্ষানীতি যেটা 1986-তে হয়েছিল, 1992 গিয়ে সেটা হয়ে গেল এনপিই, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, সংশোধন করা হয়েছিল। তা এই অসমাপ্ত কার্যকে এই সংশোধিত নীতি দ্বারা পূর্ণ করার যথাসম্ভব চেষ্টা করা হয়েছিল। 1986-92 সালের এই শিক্ষানীতির একটি খুবই গুরুত্বপূর্ণ বিকাশ ঘটানো হয়েছিল 2009 সালে। তাহলে প্রথম হচ্ছে কবে, প্রথম হচ্ছে 1986, ঠিক আছে, তারপর মানে প্রথম 1986-তে জাতীয় শিক্ষা নীতি চালু হলো, 1992 সেটা সংশোধন হলো, আর কিছু পরিবর্তন হলো বা কিছু গুরুত্বপূর্ণ বিকাশ ঘটানো হলো, ডেভেলপমেন্ট করা হলো 2009 সালে।
ক্লিয়ার? যা ছিল দেশের সমস্ত শিশুদের জন্য বাধ্যতামূলক নিঃশুল্ক শিক্ষা, মানে বিনা পয়সায় শিক্ষা প্রত্যেকটা শিশুদের জন্য। এই আইনে শিশুদের জন্য সার্বভৌমিক প্রারম্ভিক শিক্ষা বাধ্যতামূলক করা হলো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 1986-তে জাতীয় শিক্ষানীতি চালু হলো। ওকে, জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে। 1992 সেটার অ্যামেন্ডমেন্ট হলো এবং 2009 সালে সেটার আবার কিছু বিকাশ ঘটানো হলো। এবং বিকাশটা কি ঘটানো হলো? যে প্রত্যেকটা শিশুকে বিনা পয়সা বা নিঃশুল্ক শিক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা করা হলো। আচ্ছা, এই শিক্ষা প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে মানুষত্বের বিকাশ ঘটানো। এগুলো রয়েছে, এগুলো একটু ডিটেলস দেখে নেবে। এগুলো আমি লাইন বাই লাইন পড়ছি না, প্রয়োজন নেই। শিক্ষা ব্যবস্থার প্রাথমিক সিদ্ধান্তগুলি যা একই সঙ্গে শিক্ষা পদ্ধতি ও ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলির পথ প্রদর্শন করবে তা হলো প্রত্যেক ছাত্রের বিশেষ ক্ষমতাগুলোকে খোঁজা, চিহ্নিত করা এবং সেগুলিকে বিকাশের উপর জোর দেওয়া। শিক্ষক ও অভিভাবকের এই সমস্ত বিশেষ ক্ষমতাগুলির উপর গুরুত্ব দিতে হবে যাতে ছাত্ররা পড়াশোনার সাথে সাথে, দেখো আমাদের একটা মৌলিক কর্তব্য রয়েছে, আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে রয়েছে 11তম যেটা ফান্ডামেন্টাল ডিউটিস, যে প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য হচ্ছে তার শিশুদেরকে স্কুলে পাঠানো। ঠিক আছে, এবং এটা আমাদের 86 অ্যামেন্ডমেন্ট 2002 তে কিন্তু সংবিধানে যুক্ত হয়েছে, সবাই জানো নিশ্চয়। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে? বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যা তত্ত্বের উপর সর্বাধিক গুরুত্ব, নমনীয়তা। আচ্ছা, বুনিয়াদিটা কি? যাতে সমস্ত শিশু তৃতীয় শ্রেণীর মধ্যে সাক্ষরতা ও সংখ্যা তত্ত্বের প্রাথমিক কৌশলগুলি রপ্ত করে ফেলে, মানে ক্লাস 3-তে উঠে সে যাতে স্বাক্ষর মানে কি, সে তার নিজের শরীরটা যাতে করতে পারে। ঠিক আছে, সেটা যেন অন্তত করতে পারে। এবং তার সংখ্যা তত্ত্ব মানে সংখ্যা যাতে চেনে, 1 2 3 4 এই সংখ্যাগুলো জানে, মানে সে তার ধরো তাকে 100 টাকা দেওয়া হলো, সে 100 টাকার মূল্য বোঝে। বুঝতে পেরেছো? মানে 100 মানে 1-এর পরে 2টো শূন্য, এই সংখ্যা তত্ত্ব এই জিনিসগুলো যাতে সে ক্লাস 3-তে বুঝে যায়, সেটার উপরে কিন্তু জোর দিতে হয়েছে। এটা হচ্ছে বুনিয়াদী সাক্ষরতা। নমনীয়তা, যাতে ছাত্ররা নিজেরা নিজেদের শেখার রীতিনীতি কার্যসূচি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই অনুসারে নিজেদের প্রতিভা ও ইচ্ছা অনুরূপ পথে চলতে পারে। ওকে, কোনো সুস্পষ্ট ভেদাভেদ নয়, কলা বিজ্ঞানের মধ্যে পার্থক্য, পাঠ্য বহির্ভূত বিষয়বস্তু, মানে তুমি সায়েন্স নিয়ে পড়েছো মানে তুমি একটু বেশি জানো, তুমি আর্টস নিয়ে পড়েছো মানে তুমি কম জানো, তোমার ভবিষ্যৎ নেই, একদমই চলবে না এটা। আর্টসেরও প্রচুর ভবিষ্যৎ রয়েছে, প্রচুর ফিউচার রয়েছে, আমি মনে করি ঠিকভাবে জানতে হবে, ঠিকভাবে বুঝতে হবে, তাহলে অবশ্যই তুমি ঠিক পথে যেতে পারবে। সায়েন্সেরও রয়েছে। এক বহু বিষয়ক ও সার্বভৌম শিক্ষা, এক বহু বিষয়ক বিশ্বের জন্য সঠিক জ্ঞানের একতা ও সংহতি সুনিশ্চিত করতে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কলা, হিউম্যানিটিজ এবং খেলাধুলার মধ্যে এক বহু বিষয়ক ও সার্বভৌম শিক্ষার বিকাশ। মুখস্থ বিদ্যা পরীক্ষার জন্য পড়াশোনার চেয়ে ধারণা সঙ্গত অনুধাবনের উপরে জোর দেওয়া। আচ্ছা, এবার হচ্ছে যে আমার পড়াশোনার বিষয়টা হবে, আমি শুধু গেলাম ক্লাসে গেলাম, আমি পড়িয়ে চলে এলাম তেমন নয়, আমি পড়াশুনো করাবো এবং সেটা প্র্যাকটিক্যালি তাদেরকে বোঝাবো, ইন্টারেস্ট করাবো এবং খেলাধুলা থাকবে, সবকিছু থাকবে একটা স্কুলের মধ্যে। স্কুল মানেই হচ্ছে আমার সেকেন্ড হাউস। ঠিক আছে, সেটা যাতে কোনোভাবে তাদের মিস না হয়, কোনোভাবে তারা সেটা যাতে বুঝতে না পারে যে না আমার এটা একটা মানে কারাগার, বন্দিশালা, এরকম যাতে তাদের মনে না হয়। ঠিক আছে, আচ্ছা, এই যে পয়েন্ট গুলো রয়েছে এই পয়েন্টগুলো জাস্ট একটু করে দেখে রাখবে, এখান থেকে তেমন প্রশ্ন আসার সম্ভাবনা কম রয়েছে। আচ্ছা, এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে মেন এই স্ট্রাকচার, এটা ভালো করে একটু দেখো, আমি তারপরে বলছি। আমি এটাকে জুম করছি তোমাদের জন্য আর একবার, তো এটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, দেখো এই যে নতুন শিক্ষানীতিতে বা জাতীয় শিক্ষানীতিতে যেটা নতুন ভাবে করা হয়েছে, এই যে ফাউন্ডেশন ফেজ এটাকে বলছে। ঠিক আছে, এটা কত বছর? এটা হচ্ছে টোটাল 5 বছর। ঠিক আছে, এই যে 2 বছর আর 3 বছর, এটা হচ্ছে টোটাল 5 বছর, এটা এখানে লেখা নেই। আচ্ছা, 5 বছর। ক্লিয়ার? 2 বছরটা কোথায়? প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী। আর 3 বছরটা কোথায়? অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল বা বালবাটিকা।
3 থেকে 6 বছর। যেটা আমাদের অঙ্গনওয়াড়ি, যে ICDS যেটা বা প্রি স্কুল, এটা আমাদের আগে প্রাইভেট স্কুলে বেশিরভাগই প্রি স্কুল হতো, বাট অঙ্গনওয়াড়ি ব্যাপারটা হচ্ছে প্রি স্কুল, ঠিক আছে। সো প্রি স্কুলে আমার যাবে 3 বছর, এটা হচ্ছে প্রি স্কুল। প্রি স্কুলে আমি কাটাবো 3 ইয়ার্স, ঠিক আছে। তারপরে 2 বছর কাটাবো আমি ক্লাস 1 to 2, মানে ক্লাসে আমি স্কুলে ভর্তি হলাম সেই বছরটা, তারপরে বছরটা, ঠিক আছে। সো এটা গেল আমাদের ফাউন্ডেশন ফেজ, ক্লিয়ার। তারপরে হচ্ছে আমার 3 বছর। 3 বছরের ফেজ কোনটা? 2 বছর তোমার 1 থেকে 2 চলে গেছে, আমি তৃতীয় শ্রেণীতে যখন উঠলাম আমি কিন্তু প্রিপারেটরি ফেজে চলে গেছি, ঠিক আছে। এই প্রিপারেটরি ফেজ কোনটা? তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, মানে 8 বছর থেকে 11 বছর, ক্লিয়ার। তারপর 5 এর পরে আমি 6 এ যখন উঠলাম সেটা হয়ে গেল আমার মিডিল স্টেজ, এটা 6 থেকে 8, মানে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, 11 থেকে 14 বছর, ঠিক আছে। ক্লাস 6 to 8, ঠিক আছে, গেল আমার। তারপর হচ্ছে 4 বছর, যেটা এই 4 বছর আমার কোথায় যাচ্ছে? এটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, এটা হচ্ছে 14 থেকে 18। আমি মনে হয় প্রথমে একটু ভুল বলেছিলাম, 5 3 প্লাস 3 প্লাস 2 বলেছিলাম, মনে হয় 2 নয়, এটা 4 হবে। তো নবম দশম, নবম থেকে দ্বাদশ, এটা হচ্ছে ক্লাস 9 থেকে 12, ঠিক আছে। এটা গেল আমার 4 বছরের ফেজ, ক্লিয়ার, বুঝে গেছে। সো এই স্ট্রাকচারটা হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট, মানে আমাদের এখন যে পড়াশোনার রীতিটা চালু হয়েছে 5 + 3 + 3 + 4, ঠিক আছে, 5 + 3 + 3 + 4, এটা হয়েছে। তো এখানে আমাদের যেটা করতে হচ্ছে 5 বছর, যেটা আমরা একদম ছোট্টবেলা থেকে পড়াশোনা শুরু করছি, কোন বয়স থেকে আমাদের শুরু হচ্ছে? 3 বছর থেকে, ঠিক আছে। প্রি স্কুল, আমরা অঙ্গনওয়াড়ি তো তার আগেই হচ্ছে আমাদের, মানে অঙ্গনওয়াড়ি বলতে গেলে ICDS, এটা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। সো যেখানে আমার যে মা তার প্রেগন্যান্সি থেকে বাচ্চার 6 বছর পর্যন্ত অঙ্গনওয়াড়িতে থাকে। তো এই যে 5 বছর যেটা থাকছে আমার অঙ্গনওয়াড়ি থেকে একদম ক্লাস 2 পর্যন্ত 5 বছর, ওকে। এটা হচ্ছে আমি টোটালটা বলছি 3 ইয়ার্স টু 5 ইয়ার্স, এই 8 ইয়ার্স, সরি 8 ইয়ার্স, ঠিক আছে, ক্লাস 3 পর্যন্ত। তারপরে 3 বছর কোথায় যাচ্ছে আমার? 3 বছর হচ্ছে 8 ইয়ার্স টু 11 ইয়ার্স, ক্লিয়ার। এই 3 বছর 11 ইয়ার্স টু 14 ইয়ার্স, ক্লিয়ার। আর এই 4 বছর 14 ইয়ার্স টু 18 ইয়ার্স, একদম 16 পর্যন্ত, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক পর্যন্ত কিন্তু আমি এই ফেজে থাকছি, ওকে। এটা যদি তোমাদের যেমন ভাবে সুবিধা তেমন ভাবে লিখে নাও, আমার মনে হয় বেটার এই যেটা রয়েছে এটাকে এইভাবে লিখে নেওয়া, ক্লাস এবং ইয়ার, এটা চট করে নোট ডাউন করে নাও, তোমাদের জন্য ভালো হবে, বা স্ক্রিনশটও নিতে পারো। ওকে, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এখানে কি বলছে, যে প্রথম শ্রেণী 6 বছর বয়সে শুরু হওয়ায় 3 থেকে 6 এই বয়সে শিশুরা বর্তমানে 10+2 এই কাঠামোয় অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। নতুন 5 + 3 + 3 + 4 কাঠামোয় 3 বছর বয়স থেকে প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা, যেটা আমি বললাম যে আগে যেটা আমাদের ছিল যে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক 2 বছর, এটা নয়, এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একসাথে, এবং 9 10 তো এখন তোমার ইয়ে শুরু হয়ে যাবে, সেমিস্টারও শুরু হয়ে যাবে। আর 11 12 সেমিস্টার গত বছর থেকে শুরু হয়ে গেছে, এবং 11 এর দুটো সেমিস্টার, 12 এর দুটো সেমিস্টার। 11 এর দুটো সেমিস্টার হচ্ছে একটা এমসিকিউ একটা ডেসক্রিপটিভ, 12 এর দুটো সেমিস্টার এমসিকিউ ডেসক্রিপটিভ হবে। সো এই 12 এর পরীক্ষা কিন্তু আবার বাইরে অন্য স্কুলে সেন্টার পড়বে, এবং সেটা কিন্তু বোর্ড থেকে কোশ্চেন হবে, ঠিক আছে। 11 এর কোশ্চেন বিভিন্ন স্কুল মনে হয় করে। তো তারপরে কি বলছে, যে প্রারম্ভিক শৈশব যত্ন শিক্ষা ও শিক্ষার ভিত গঠন, 85% ওপর মস্তিষ্কের ক্রমান্বয় বিকাশ শিশুর 6 বছর বয়সের আগেই ঘটে। আমরা যদি পেডাগজি দেখি, পেডাগজিতে কি রয়েছে, যে শিশুর বিকাশ বৃদ্ধি কখন কিভাবে ঘটে এটার আলোচনা
সিডিপি বা পেডাগজিতে রয়েছে। বিকাশ ও বৃদ্ধি, এটাকে কি বলা হয়? বিকাশ মানে হচ্ছে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর বৃদ্ধি হচ্ছে যেটা গ্রোথ, মানে শারীরিকভাবে যার বৃদ্ধি হচ্ছে, লম্বায় বাড়ছে, আঙুল লম্বা হচ্ছে, সবকিছু মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের দিকে এগোচ্ছে। আর বিকাশ হচ্ছে যার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা ব্রেনের হয়, তার ম্যাচুরিটির হয়, সবকিছুর বিকাশ হয়, এবং সেটা কিন্তু তার একদম আমৃত্যুকাল পর্যন্ত কিন্তু বিকাশ কিন্তু হতে থাকে। ওকে, আজকে কেউ যদি 30 বছর বয়সের কোনো ছেলে বা মেয়ে বাচ্চার মতো কথা বলে, তাহলে কি তার বিকাশ হয়েছে? বিকাশ হয়নি, তার ডেভেলপমেন্ট হয়নি। ক্লিয়ার? তো বিকাশ হচ্ছে এই জিনিসটাই। তো আমাদের কোন বয়সের পর থেকে কিভাবে কি উন্নতি হয় সেটা আমাদের সিডিপিতে আলোচনা রয়েছে, এবং তার জন্য কিন্তু তোমাদের সিডিপি পড়ার প্রয়োজন নেই, তোমাদের এটাই থাকছে। এখানে কি বলছে? 85% এর উপর মস্তিষ্কের ক্রমান্বয়ে বিকাশ শিশুর 6 বছর বয়সের আগেই ঘটে, যা মস্তিষ্কের সুস্থ বিকাশ ও বৃদ্ধি নিশ্চিত করার জন্য প্রথম দিকের বছরগুলিতে মস্তিষ্কের যথাযথ যত্ন উদ্দীপনার বিশেষ গুরুত্ব নির্দেশ করে। আমার এই যে 3 বছর বয়স থেকে আমি বাচ্চাদেরকে পড়ানোর যে মানে এই রুলসটা চালু করা হয়েছে, যেটা আনা হয়েছে নীতিতে, সেটা অ্যাকচুয়ালি করা হচ্ছে তাদের বিকাশের উন্নতির জন্য, তাদেরকে ডেভেলপ করার জন্য। বোঝা গেল? আমার 6 বছর বয়সে এসে একটা শিশু আমি যদি দেখি, সে তো কিছুই হয়তো দেখা গেল যে আগেকার দিনে যেটা হতো, তো বাড়িতে পড়াশোনার যদি চল না থাকে, তাহলে সে কি করবে? 6 বছর বয়সে এসে স্কুল যা শেখাবে তাই সেটাও শিখে নিচ্ছে, তো তার তো নতুন করে কিছু হচ্ছে না। কিন্তু আমি যদি তাকে 3 বছর, কারণ 3 বছর বয়স থেকে তার কিন্তু বিকাশ শুরু হচ্ছে, তার ব্রেন কিন্তু সার্ভ হচ্ছে, ব্রেন খুলছে, ঠিক আছে? পড়াশোনার প্রতি একটা ঝোঁক থাকবে, পড়াশোনার প্রতি একটা ন্যাক থাকবে, কারণ 3 বছর বয়সে কিন্তু একটা শিশু অ্যাকচুয়াল কথা বলতে শেখে। ওকে, স্পষ্ট উচ্চারণ, স্পষ্ট কথা বলতে শেখে। তো এই সময় থেকে তাকে যদি ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করা হয়, তাকে ঠিকঠাক ভাবে যদি গাইড করা হয়, সে অবশ্যই ঠিকঠাক পথে যাবে। তো সেই জন্যই এই ইনিশিয়েটিভটা নেওয়া, যে 3 বছর বয়স থেকে। এটা একটা গবেষণামূলক ভাবে এই নীতি নেওয়া হয়েছে। ইউসিসি এর আদর্শগতভাবে নমনীয়, বহুগুণ সম্পন্ন, বহুস্তরীয়, খেলাধুলা ভিত্তিক, কার্যকলাপ ভিত্তিক, অনুসন্ধান ভিত্তিক শিক্ষা, যার মধ্যে রয়েছে বর্ণমালা, ভাষা, সংখ্যা, গণনা, রং আঁকা ইত্যাদি ইত্যাদি যা রয়েছে, এগুলো হচ্ছে পরিচ্ছন্ন দলগত কাজ, সহযোগিতা বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, শারীরিক অঙ্গ সঞ্চালনের বিকাশ, মোটর ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশ, অর্থ। আচ্ছা, এটা কি বলছে যে এই বয়সে একদম শিশু 3 বছর বয়স থেকে যেটা করা হয়, সেটা কি করা হয় যে শিশুটি তার রং চেনা, খেলাধুলা, মানে আমি রং চেনা মানে এইদিকে এটা লাল রং, বল এটা লাল রং, এরকম নয়, তাকে খেলাধুলার মাধ্যমে পড়াতে হবে। 3 বছর বয়সে শিশুকে আমি জোর করে পড়াতে হবে না, বল এটা হাট্টিমা টিম টিম বল, না বলে মারবো না, ভয় দেখিয়ে নয়, তাকে বুঝিয়ে, তাকে মজা করিয়ে, এটা অভিনয়ের মাধ্যমে, অ্যাক্টিং এর মাধ্যমে তাকে বোঝাতে হবে, তাকে পড়াতে হবে, তবে সে ইন্টারেস্ট পাবে। তারপরে তাকে ঘর বন্দি করে, ঘর বদ্ধ দশায় নয়। ঠিক আছে? মূল উদ্দেশ্য এগুলো রয়েছে। আচ্ছা, এই পয়েন্টগুলো একটু পড়ে নেবে। ওকে, এগুলো পড়লে তোমরা প্রশ্ন করতে পারবে, অসুবিধার কিছু নেই। বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যার ধারণা, আমি বুনিয়াদী সাক্ষরতাটা কি বলে দিলাম, যে তাকে বুনিয়াদী সাক্ষরতা মানে কি, যে স্বাক্ষর মানে যে সই অন্তত করতে পারবে, আর যে সংখ্যা চিনতে পারবে। আমি যদি সংখ্যা না চেনা, আমি তাকে একটা, ধরো একজন নিরক্ষর মানুষ, কেন দাও 100 টাকা দিয়ে, দেখো 200 টাকা নোট দাও, তুমি আমাকে 100 টাকা ফেরত দাও, শুধু সংখ্যা না আছে, তাহলে কি করে করতে পারবে? জানতেও পারবে না, নিরক্ষর। কিন্তু এখনকার দিনে সবাই জানে যে 100 টাকার নোট কোনটা, 200 টাকার নোট কোনটা, সবাই জানে। তো বুনিয়াদী শিক্ষকতাটা দেখে নেবে। ঠিক আছে, এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো একটু পড়ে নেবে, মুখস্থ করা কোনোটাই প্রয়োজন নেই, জাস্ট পড়ে নেবে। আর আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদাভাবে ক্লাস করানো হয়, এমসিকিউ করানো হয়, সব করানো হয়। ঠিক আছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। ব্লেজিং একাডেমি ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আচ্ছা, ড্রপ আউটের হার কম করা ও সর্বস্তরের শিক্ষার সার্বজনিক বিস্তার ঘটানো। ড্রপ আউট যেটা বললাম, যে স্কুলে ভর্তি আছে, স্কুলে স্টুডেন্ট আসছে না, পড়াশোনা করতে আসছে না, তাদের ভালো লাগছে না, তারা পড়ছে না, বা কাজ করছে, কাজে ব্যস্ত, বাড়ি থেকেও কিছু বলেও না, এই ড্রপ আউটের হারটা কমাতে হবে। তাহলে ছোট্টবেলা থেকে আমি 3 বছর বয়সে আমি কি বললাম, সেই জন্যই শিশুর বিকাশ ঘটে। আমি সেই সময় যদি তাকে একটা মাথায় ঢোকাই যে স্কুলে আসবি, ভালো খাওয়া, আজকে ডিম ভাত আছে, সে অটোমেটিক্যালি আসবে। আজকে স্কুলে আসবে, তোকে দারুণ জিনিস, মজার জিনিস শেখাবো, দেখবি আজকে খুব মজা লাগবে। তারপর ধরো রাস্তা দিয়ে যাচ্ছিল, না আজকে স্কুলে আসবি, আজকে তোদেরকে না আজকে যোগের ধারণা দেবো। যোগের ধারণা কি বলতো? তোর দেখ তো, তোর এই আঙুলে, তোর এই হাতে দেখ 2টো আঙুল আছে, আর এই হাতে কটা আঙুল আছে? 2টো আঙুল, তাহলে কটা আঙুল হলো গুনতে পারবি?
ও হয়তো গুনছে, এটা কি করে হলো বলতো, এটা দেখ, স্কুলে আসবি তোকে শেখাবো। এই যে একটা ইন্টারেস্ট, এই যে একটা মজার ছোট তাকে পড়ানোর জন্য সে কিন্তু স্কুলে আসতে বাধ্য। ঠিক আছে। আচ্ছা, কি বলছে, স্কুল শিক্ষা পদ্ধতির একটি প্রাথমিক লক্ষ্য হলো যে শিশুরা যাতে বিদ্যালয়ে ভর্তি হয় এবং তারা যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় তা সুনিশ্চিত করা। সর্বশিক্ষা অভিযান, যেটা আমাদের এসএসকে শিক্ষার অধিকার আইনের মতো উদ্যোগের মাধ্যমে ভারতবর্ষ সাম্প্রতিককালে প্রাথমিক স্তরে প্রায় সব শিশুদের নামে বিদ্যালয়ে নথিভুক্ত আচ্ছা করেছে। এখানে কি বলছে যে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জিইআর 90%, 90.9%, যেখানে 9, 10, 11, 12 শ্রেণীর জিইআর হলো যথাক্রমে 79.3%, 56.3%, আর 17-18 বর্ষে এনএসএর 7। আচ্ছা, এটা অতটা প্রয়োজন নেই। বিষয়টা হচ্ছে যে একটা জিনিস দেখো, ক্লাস 8 পর্যন্ত কেউ পড়াশোনা করছে। আগেকার দিনে 8 পাস মানে বিশাল ব্যাপার, সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 8 পর্যন্ত পড়াশোনা করছে, কিন্তু 9, 10-এ উঠে ড্রপ আউটটা বেড়ে যাচ্ছে, মানে স্কুলে আসা কমিয়ে দিচ্ছে, স্কুলে আসছে না, কামাই করছে, ছেড়ে দিচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু কেন হবে? সেই জন্য 9, 10-এ ওঠো, তোমার সবুজ সাথী দেওয়া হচ্ছে, 18 বছর হোক তুমি কন্যাশ্রী পাচ্ছ। এবার এই জন্য ছেলেপিলে পড়াশোনা করছে, স্টুডেন্টরা পড়াশোনা করছে লোভে পড়ে। কিন্তু পড়াশুনোকে ভালো লেগে পড়াশুনো কজনের আছে, সত্যি কথা বলো, তাই না? আচ্ছা, তো এগুলো একটু দেখে নেবে, ড্রপ আউটের হারের যে তথ্যটা রয়েছে। আচ্ছা, শিশুদের পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষা সার্বভৌম, সমন্বিত, আনন্দদায়ক, আকর্ষণীয় হওয়া উচিত। এই যে নতুন যে পাঠ্যক্রমটা হয়েছে, যেটা আমি বললাম, এটা সম্পর্কে এখানে ধারণাটা দেওয়া হয়েছে। ওকে, বিদ্যার্থীদের সমগ্র বিকাশের ধারণা আমি দিয়েছি, এই জিনিসটা এখানে একটু এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। অতি প্রয়োজনীয় শিক্ষা ও আলোচনাত্মক চিন্তা ভাবনা বাড়ানোর জন্য পাঠ্যক্রমের বিষয়বস্তু হ্রাস। অতি প্রয়োজনীয় শিক্ষা মানে প্রত্যেক বিষয়ের পাঠ্যক্রমে বিষয়বস্তু কম করে বুনিয়াদী প্রয়োজনীয় বস্তুকে কেন্দ্রীভূত করা হবে, যাতে করে আলোচনা চিন্তা ভাবনা, মানে হচ্ছে যে আমি ক্লাসে গেলাম, আমার এক্সট্রা আলোচনার প্রয়োজন নেই, কারণ এখনকার স্টুডেন্টরা না বেশি কথা বলা পছন্দ করে না। তোমরা হয়তো আমাকে পছন্দ করছো না অনেকে, বাট এটা বাস্তব। তো তাদেরকে টু দা পয়েন্ট পড়াতে হবে এবং সেটা খুব অ্যাট্রাকটিভ করতে হবে, তবে তাদের ভালো লাগবে। ঠিক আছে। পরীক্ষামূলক শিক্ষা, পরীক্ষা তো অবশ্যই থাকতে হবে, যে তোমার এটার আজকে ক্লাস, ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট, তারপরে অ্যানুয়াল পরীক্ষা, সবকিছু থাকবে। পরীক্ষা না হলে স্বাভাবিক কি করে? আচ্ছা, পছন্দসই কোর্স চয়ন করার ক্ষেত্রে নমনীয়তার মাধ্যমে শিক্ষার্থীদের শক্তিশালী করা। আমি জোর করে তাকে কিছু করবো না, তোমার বিজ্ঞান ভালো লাগবে না তোমাকে বিজ্ঞান নিতে হবে, বা বিজ্ঞান ভবিষ্যৎ আছে মানে তোমাকে বিজ্ঞান নিতে হবে এমনটা নয়, তুমি তোমার মতো চয়েস করো। সেই জন্য কিন্তু এখন বিভিন্ন ধরনের কিন্তু সাবজেক্ট নিয়ে আসা হয়েছে, যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সাবজেক্টটা কিন্তু আনা হয়েছে। সেটা কি জানো? 11-12 সাবজেক্ট আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্কুলে মনে হয় চালু হয়নি, কারণ যেহেতু টিচার নেই, হবেটা কি করে? ওকে, তো বিভিন্ন ধরনের কিন্তু এখন সাবজেক্ট আনা হচ্ছে। আচ্ছা, বহুভাষিকতা ও ভাষার শক্তি, এগুলো রয়েছে। তো এই পয়েন্টস যেগুলো রয়েছে, পয়েন্টগুলো সব ভালো করে দেখে নেবে। এখান থেকে তোমাদের বহু প্রশ্ন, বহু না আসলেও 2-1টা আসবে, কারণ জিকে পার্টে 20 মার্কস রয়েছে। সো হিস্ট্রি, জিওগ্রাফি সব জায়গা থেকেও আসবে, এটা থেকেও আসবে, এখান থেকে 2-3টা হয়তো কোশ্চেন আসবে। কিন্তু পিডিএফটা দেখে নেবে, এটা একদম আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিডিএফ, কোনো মানে ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। তোমরা পিডিএফটা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, দুটোতেই পেয়ে যাবে, বারবার বলছি। আর এখান থেকে যেটা বেসিক্যালি বেশি ফোকাস করতে হবে, সেটা আমি ক্লাসে তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো, দেখতে পেয়েছো। ঠিক আছে, এখানে পুরোটাই প্রায় 70টার ওপরে পেজ রয়েছে। আচ্ছা, পক্ষপাতহীন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সকলের জন্য পড়াশোনা, মানে আমি কাউকে পক্ষপাতিত্ব করবো না, কোনো পার্সোনালিটি করবো না, আমি সবার জন্য থাকবে। সেটা একটা ভালো ছেলে মেয়েও হতে পারে, খারাপ ছেলে মেয়েও হতে পারে, সবাইকে আমি সমান চোখে দেখবো, এটা আমার কর্তব্য অ্যাজ এ টিচার। যারা সিডিপি পড়েছো, সিডিপির বিষয়গুলো এখানে আছে, তার মানে আর যারা সিডিপি পড়েন তাদের জন্য সিডিপি পড়তে হবে এমনটা নয়, আমি বারবার বলছি। আমার সিডিপির কিছু কিছু টার্মস রয়েছে, যেগুলো বিকাশ বৃদ্ধি, তারপরে একটা বাস্তব দিক থেকে তোমাকে উত্তরগুলো দিতে হবে। তুমি অ্যাজ এ টিচার
তোমার ঘরে তোমার ক্লাসে ভালো স্টুডেন্ট কিছু রয়েছে, খারাপ স্টুডেন্ট কিছু রয়েছে। এবার যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে তুমি কি প্রত্যেকদিন শাস্তি দেবে? ভালো স্টুডেন্টের পড়াশোনা না পেলেও তাকে শাস্তি দেবে না? তা তো হতে পারে না। শাস্তি পেলে প্রত্যেকে শাস্তি পাবে, শাস্তি না পেলে কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজনই নেই। শাস্তি দিয়ে পড়াশোনা হয় না, আমি মনে করি ভয় দেখিয়ে পড়াশোনা হয় না। কারণ আমরা যে ফেসটা পেরিয়ে এসেছি, আমি চাই না সেটা সবাই পেরোক। সো তাকে ভালোবেসে আগ্রহ সহকারে অ্যাট্রাকটিভ করে আকর্ষণীয় করে তাকে পড়াতে হবে, তবে তার পড়তে ভালো লাগবে, তবে তার স্কুলে যেতে ভালো লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম পড়াশোনা করানোর, আমি মনে করি। আমি বিএড ডিএড কিছু করিনি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। ওকে, তো এই আমি বলে দিলাম, এই পিডিএফটা পড়বে। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। টেলিগ্রাম চ্যানেলেও মেসেজ করতে পারো, রিপ্লাই দেবো। ওকে, আর যদি কেউ আমাদের এই চ্যানেলে এই ক্লাসে ভর্তি হতে চাও, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে যদি ভর্তি হতে চাও, আমাদের নতুন ব্যাচ শীঘ্রই শুরু হচ্ছে ডাব্লিউবিএসএসসির জন্য। অনলাইন ব্যাচ থাকবে এটা। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। আর আমাদের এসএসসি স্পেশাল একটা অনলাইন ব্যাচ স্টার্ট হবে। সো সেই এসএসসি স্পেশাল ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। কোন ব্যাচে অ্যাডমিশন নেবে তাড়াতাড়ি বলো। আর আমাদের অফলাইনের ঠিকানা হচ্ছে হৃদয়পুর স্টেশনের একদম কাছে ব্লেজিং একাডেমি। ঠিক আছে, তো দেখা হচ্ছে। যদি অফলাইনে ভর্তি হও, অনলাইনে ভর্তি হও, যে কোনো জায়গায় ভর্তি হও, অবশ্যই দেখা হচ্ছে আমাদের এই ক্লাসে, আমাদের এই চ্যানেলে। তো আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করছি জাতীয় শিক্ষানীতি বুঝতে পেরেছো, তোমাদের কাজে লাগবে। তো ভালো থেকো, আজকের মতো এখানে শেষ করি। টাটা, গুড বাই। আর সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।